কোনো ত্রুটি বিচ্যুতি রয়েছে কিনা এটা আবার ভাবার সময়। হোয়াট আনসার? তারপর প্রবলেমটা কি হচ্ছে? আজকের এই সাংবাদিক সম্মেলনটা সরকারকে ক্রিটিসাইজ করার জন্য না, সরকারের কাছে কিছু জিনিস উত্থাপন করা যাতে সরকার অ্যাক্ট করে, কাজ করে। আজকে যে কথাগুলো বলবো আপনারা নিশ্চয়ই আপনারা এসএম বিধানসভার ভেতরেও ছিলেন, দয়া করে আপনারা বন্যার পর অ্যাসেম্বলির মধ্যে কংগ্রেস দলের তরফ থেকে রাজ্যবাসীর স্বার্থে গঠনমূলক বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের সরকার এগুলোর উপর কোনো ধরনের কাজ করতে আমরা পাচ্ছি না। আশিসবাবু যে কথাগুলো বলেছেন আমি পুনরাবৃত্তি করতে চাই না। সারা রাজ্যে একই অবস্থা, বৃষ্টি হলেই শহরগুলো গ্রামগুলো জলমগ্ন, বিশেষ করে আগরতলা শহর। এটা নতুন কোনো সমস্যা নয়। বামফ্রন্টের জমানায় শুধু একটা কথা শুনতাম, আগরতলা শহরটা একটা কড়াইয়ের মতো, জলটা বেরোবে কোত্থেকে? মানিক সরকার মানিকদের এই কথাগুলো আমাদের বিধানসভার ভেতরে বাইরে শোনাতেন তাদের ব্যর্থতা আড়াল করার জন্য। সরকার বদল হলো, প্রতিশ্রুতি ছিল যে আগরতলা শহর কোন অবস্থাতে জলমগ্ন না হয় তার ব্যবস্থাপনা ওনারা করবেন। এই বিজেপি সরকারের যিনি প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন উনি বললেন আগরতলা শহরকে আমরা ভাসতে দেবো, হাওড়া উপর আমরা বাঁধ নির্মাণ করব। আমি শুধু আপনাদের মনে করিয়ে দিচ্ছি, এই কথাটা কেন আমি এখানে বলার চেষ্টা করছি, এই কথাটা একজন ব্যক্তি বিশেষ ওনার চেয়ার থেকে বলা হয়েছে। এই কথাটার পেছনে কোনো সায়েন্টিফিক কোনো চিন্তা ভাবনা ছিল না। কোন টেকনোক্রেটস এক্সপার্ট যদি বলতো, ওনাকে অ্যাডভাইস করতেন, তারপরে উনি কথাটা বলতেন, আমাদের কোনো বলার ছিল না। পত্রিকার শিরোনাম ছিল হাওড়া নদীর উপর বাঁধ নির্মাণের প্রেক্ষিতে আগরতলা শহর জলমগ্ন হবে না। এটা হলো না। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার আমাদের স্মার্ট সিটি প্রকল্পে অর্থ প্রদান করেছে। এখানে টাটা একটা সংস্থাকে কনসালটেন্সি হিসাবে স্মার্ট সিটি জন্য এই জল নিষ্কাশনী ব্যাপারে ওনাদের হাতে দায়িত্ব সঁপেছেন। ওনারা ক্যাচমেন্ট এরিয়া কথা নেই, যে এখন বলা হচ্ছে, শুনতে পাচ্ছি 31 তারিখ 200 mm বৃষ্টি হয়েছে। হ্যাঁ হয়েছে, দ্যাট ইজ এ ক্যাচমেন্ট এরিয়া। এটার উপর ডিজাইন করে টাটা কনসালটেন্সি এই যে বৃষ্টি 1 ঘন্টা 2 ঘন্টা সমানে বৃষ্টি হলে কত জল, 200 mm মিনস আনুমানিক 8 ইঞ্চি, ধরুন 8 ইঞ্চি। তাহলে এই 8 ইঞ্চি জল জমার কথা যদি সঠিকভাবে জল নিষ্কাশনী হতো, 200 mm রেইনফল মিনস 8 ইঞ্চ। তাহলে
এই আগরতলা শহর, রাজপথ কমর, মাথা অব্দি বা বিভিন্ন আশপাশের এলাকায় এরকম ভাবে জলমগ্ন হওয়ার কথা না। যদি আমরা এই জলটাকে সঠিকভাবে আমরা ক্যাচমেন্ট এরিয়া ধরে ধরে যদি আমরা ড্রেনগুলো আমরা সঠিকভাবে নির্মাণ করতাম, তাহলে তো এই জলমগ্ন হওয়ার কথা না। কেন হলো? সবচেয়ে মস্ত বড় প্রশ্ন হচ্ছে কেন হলো? আচ্ছা, ভালো তো শুনেছেন কোথাও? আমি মাননীয় চিফ মিনিস্টারকে তার দৃষ্টি আকর্ষণ করে ওনার ইউডি আরবান ডেভেলপমেন্ট ওনারই ডিপার্টমেন্ট বোধ নাকি না এখন, হ্যাঁ ওনারই ডিপার্টমেন্ট, এখন যে ড্রেন নির্মাণ হচ্ছে স্মার্ট সিটি প্রকল্প, আপনারা জানেন এখানে এই যে রাস্তা এক্সিস্টিং যে রোড, তার উপর ডিবিএম অর্থাৎ ডেন্স বিটুমিনাস ম্যাকাডাম এবং মাস্টিক আসফল্ট 20 mm থিক, আর হচ্ছে ওখানে 75 mm থিক, এই দুটো কম্পোনেন্ট দিয়ে প্রায় 100 mm মানে আরো 4 ইঞ্চি রাস্তা, এক্সিস্টিং রোড যা রয়েছে তার থেকে 4 ইঞ্চি ওপরে রাস্তা আবার উচ্চতা বাড়বে। আমি একজন নাগরিক, ওই আগরতলা মিউনিসিপালের তরফ থেকে যখন এই আবর্জনা সংগ্রহ করতে যায়, তোমাদেরকে এখানে তাদের হাতে জিনিসগুলো দিতে হবে। আমরা কি করি? একটা বিরাট অংশের মানুষ সমস্ত আবর্জনা সামনে, বাড়ির সামনে ড্রেনের মধ্যে ফেলে দিই। তাহলে এই সিভিক ভলেন্টিয়ার যদি আমরা নিয়োগ করি, it will be their responsibility to which family, কার বাড়ির সামনে এই আবর্জনা ফেলছে, প্যারালাইজ করা। You have to be harsh, you have to be strict. প্লাস্টিক আপনি এখানে ব্যান করেছে, কে মানছে? কে মানছে? এখন যদি আমরা আমাদের দাবি ফ্ল্যাক্স ব্যান করুন এবং প্লাস্টিক বটল ব্যান করুন, তা মানুষ স্বাভাবিক আমরা জল খাবো কি? প্রশ্ন উঠবে, যারা জল পান করে বোতলে হবে। মৃৎশিল্পীরা, পটারি যারা, কুমার যারা রয়েছে, তাদের কাছ থেকে মাটির 1 লিটার 2 লিটার এনে 20 লিটার জার আপনারা ব্যবহার করুন। যারা জলের ফ্যাক্টরি আছে ওখানে হোক 20 লিটার জার হোক, কিন্তু এই 500 1 লিটার 2 লিটারের বোতল আমরা খেয়ে যত জায়গায় ফেলে দিই। স্টপ ইট, ব্যান করুন। সেই জায়গায় ইউ এনকারেজ যারা কুমার পটারি যারা আছে, মৃৎশিল্পীরা যারা আছে, তাদের লাইভলিহুড বাড়বে। এটা প্রায় অলমোস্ট এই শিল্পটা হারিয়ে যাচ্ছে, কিন্তু এই শিল্পটাকে পুনরায় ঠিক তেমনি ফ্ল্যাক্স ছেড়ে দিন। আমাদের আর্ট কলেজ থেকে প্রচুর ছেলেমেয়েরা প্রতি বছর বেরোচ্ছে, দারুণ দারুণ আর্ট করে। ফ্ল্যাক্সের আসার আগে আমরা কাপড়ের মধ্যে লিখে আমরা করতাম, ইলেকশন গাইতাম, প্রচার করতাম। আর এখন তো ফ্ল্যাক্সে 6 লাখ। All these are non-biodegradable substance. এই কথাগুলো এখানে নতুন ভাবে বলছি না, অ্যাসেম্বলি তো বলেছি, বাট who hears, who cares? আমরা তো we are digging our own grave. আমরাই তো আমাদের কবর খুঁজছি। তো আমি আবার সরকারের কাছে আবেদন রাখবো, সিকিম যদি পারে, one of the northeastern states, যে কমপ্লিট নো ফ্ল্যাক্স, নো প্লাস্টিক, নো ওয়াটার বটল, নাথিং, তারা যদি পারে নেচারের সঙ্গে জাস্টিস করতে, আমরা কেন পারবো না? এটাই তো আমাদের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা সরকার যেন অ্যাকসেপ্ট করে এবং এটা কার্যকর করে যেন দেখানো হয়, আমাদের অনুরোধ থাকবে সেটা সরকারের কাছে। দীর্ঘদিন ধরে আমরা শুধু এই যাত্রা না, বামফ্রন্টের জমানার থেকে আমরা বলে আসছি, যেহেতু আমার এলাকায় একটা
আশিস বাবুর এলাকায় একটা বিশাল বড় হাওড়া এবং কাটাকাল। প্লিজ আপনারা প্লে করবেন। লাস্ট অ্যাসেম্বলি সেশনের যে জল নিয়ে যখন কথাবার্তা হয়, বলেছিলাম এই দুটো নদীকে ড্রেজিং করুন। জবরদখল হয়ে রয়েছে, জলটা যে বেরোবে অবস্ট্রাকশন যদি পায়, কি দোষ? সবে জলটা তো যাবে, মানুষের বাড়িঘরই তো যাবে। যে কাটাকাল এবং হাওড়া নদীর তাদের নাব্যতা যদি আমরা বাড়াতে না পারি, আমরা যদি ড্রেজিং না করতে পারি, অবস্ট্রাকশন গুলোকে যদি আমরা মুক্ত না করতে পারি, তো স্বাভাবিক এক্সেস রেইন ওয়াটার আপনার আমার মানুষের বাড়ি ঘর দোকানপাট যাওয়া ছাড়া তার কোনো উপায় থাকবে না, এবং সেটাই হচ্ছে। তো স্মার্ট সিটি আমরা ড্রেন ট্রেন সব নির্মাণ হবে, কিন্তু আসল কাজগুলো যদি না করি, তাহলে all money that we are spending will be of no use, and the worst sufferers will be the common people. আমি দুর্নীতি নিয়ে আসিবে বলেছিলাম, আমি সে জায়গায় যাচ্ছি না। মানুষ আজকে সারা ত্রিপুরার মানুষ দারুণভাবে ক্ষতিগ্রস্ত। পুকুর জলে ভেসে গেছে, মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত, মানুষের পুকুর ভেসে গেছে, মানুষ ক্ষতিগ্রস্ত, চাষিরা কৃষকরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত। যারা নদীর পারে খালের পারে বসবাস করেন, প্রত্যেকটি বাড়ি, অধিকাংশ বাড়ি সাবমার্জ। গত ফ্লাডে টাকাই পায়নি, গত ফ্লাডের টাকা নিয়ে হয়েছে দুর্নীতি। যে যত সামান্য টাকা, কেন্দ্রীয় সরকার তো কোনো টাকা দেয়নি, শুধু আমাদের বাজেটের এলোকেশনের টাকা যখন কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, ইন অ্যারাউন্ড 500 crores বাজেটের এলোকেশনের টাকা ডাইভার্ট করে আমরা বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের কিংবা ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এর জন্য এই টাকা খরচা করা হয়েছে। আর আর সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা দিয়েছে, এটা হচ্ছে আমাদের রাজ্যের প্রাপ্য, ন্যায্য প্রাপ্য টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছে, এর বাইরে তো কোনো টাকা দেয়নি। 14-15 হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে দাবি বলেছিলেন। তো সেই জায়গায় সবটা মিলে 700-800 কোটি টাকা আমরা পাই নাই। তো স্বাভাবিকভাবে রাজ্যের মানুষ যারা ক্ষতিগ্রস্ত হলেন, তারা আজকে গত ফ্লাডের টাকার জন্য আমাদের কাছে যেখানেই যায় বলেন আমরা টাকা পাইনি। কেউ বলছে আমরা 3000 পেয়েছি, কেউ বলছে 2000 পেয়েছি, আমার ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ টাকা। তো এই যদি পরিস্থিতি হয়, তাহলে এই রাজ্যের মানুষ আগামী দিন তাদের কপালে আরো দুর্দশা। মানিক সরকার গেল, বিপ্লব দেব গেলেন, মানিক সাহা চালাচ্ছেন, বাট নোবডি ইজ পেইং